রামিসার ধর্ষণ হত্যা মামলায় সোহেল স্বপ্নার মৃত্যুদণ্ড। দেশের ইতিহাসের দ্রুততম বিচারে সন্তুষ্ট পরিবার। 3 মাসের মধ্যে রায় কার্যকরের আশা আইনমন্ত্রী। তোফায়েল মোশাররফ সহ 16 মন্ত্রী এমপির শোক প্রস্তাব দিয়ে বাজেট অধিবেশন শুরু। ভোলার গ্যাস অন্য অঞ্চলে সরবরাহ নিয়ে মন্ত্রীকে পাল্টা জবাব স্পিকারের। ফ্যাসিবাদী শাসনে শুধু রাজনৈতিক অধিকার নয়, শিক্ষা ব্যবস্থাও ধ্বংস। এবার ঘুরে দাঁড়ানোর প্রত্যয় প্রধানমন্ত্রীর। অগ্রাধিকার পাবে বাস্তব কর্মমুখী শিক্ষা। পঞ্চগড়ে 3 দিন ধরে শূন্য রেখায় আটকা 10 নারী শিশু। ফের পুশিনের চেষ্টা বিএসএফের, রুখে দিল বিজিবি। সীমান্তে কড়া নজরদারি, কূটনৈতিক সমাধানের আশা স্বরাষ্ট্রমন্ত্রী। এবং অরক্ষিত ক্রসিং পার হচ্ছিল ট্রাক। চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় গেল দুমড়ে মুচড়ে। ঝিনাইদহে লাইনচ্যুত মালবাহী ট্রেন। 9.5 ঘন্টা পর খুলনা উত্তরাঞ্চল রেল যোগাযোগ স্বাভাবিক। জনপদের সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের রায়ে মাত্র 5 কর্মদিবসেই শিশু ধর্ষণের বিচারের দৃষ্টান্ত গড়ল দেশের বিচার বিভাগ। রায়ে সন্তোষ প্রকাশ করেছে রামিসার পরিবার ও রাষ্ট্রপক্ষ। সামদানি প্রত্যয়কে সঙ্গে নিয়ে আসিফ মোহাম্মদ সিয়ামের রিপোর্ট। শিশু রামিসার সঙ্গে ঘটে যাওয়া নৃশংসতা দাগ কেটেছে পুরো সমাজের হৃদয়ে। অপরাধীদের উপযুক্ত শাস্তি না দিলে ব্যর্থ হবে আদালত নিজেই। রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়ে শোনানোর সময় এমন মন্তব্য করেন ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন। আদালতে দেয়া আসামি সোহেলের জবানবন্দি, সাক্ষীদের বয়ান ও সব প্রমাণের ভিত্তিতে সোহেল ও স্বপ্না দুজনকেই মৃত্যুদণ্ড দেন বিচারক। রায়ে সন্তুষ্ট হয়ে দ্রুত কার্যকরের দাবি জানান রামিসার বাবা। আলহামদুলিল্লাহ, আমি এই রায়ে সন্তুষ্ট। বাংলাদেশের প্রত্যেকটা রামিসার বিচার দ্রুত হোক এবং দ্রুত সময়ের ভিতরে সেই রায় কার্যকর হোক এবং বাংলাদেশে আর কোনো রামিসার এই ধরনের ঘটনা না ঘটুক। মৃত্যুদণ্ডের রায় শুনেও স্বাভাবিক ছিলেন সোহেল। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, এই আসামিদের সংশোধনের আর সুযোগ নেই। তারা মুক্ত থাকলে নিরাপদে থাকবে না সমাজের কোনো শিশু। কোনো শিশুর মধ্যে যদি এই ধরনের ন্যাক্কারজনক অপরাধ সংঘটিত হয়, তার ক্ষেত্রে কোনো ধরনের দয়া দাক্ষিণ্য না দেখিয়ে সিভিয়ার পানিশমেন্ট দিতে হবে এবং তারই নিরিখে মাননীয় ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন উভয় আসামিকে। রামিসাকে ধর্ষণের সময় সেই ফ্ল্যাটেই ছিলেন স্বপ্না। আদালত বলেন, স্বপ্না চাইলেই রক্ষা পেত শিশু রামিসা। তাই সমান অপরাধে স্বপ্নাকেও অপরাধী সাব্যস্ত করেন আদালত। পর্যাপ্ত সুযোগ থাকা সত্ত্বেও সে তার স্বামীকে ঘটনা থেকে নিবৃত্ত করার চেষ্টা করে না। সে দরজা বন্ধ করে তাকে সহযোগিতা করেছে, সেই জন্য তারও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রায়ের প্রতিক্রিয়ায় সরকার নিযুক্ত আসামিপক্ষের আইনজীবী বলেন, অপরাধের বিচার হয়েছে, এতে সতর্ক হবে অন্যরাও। সরকার একটা মেসেজ দিতে চায় রাষ্ট্রের কাছে, সমাজের কাছে, মানুষের কাছে। সেটা হচ্ছে অপরাধী অপরাধ করে পার পাবে না এবং এদের নৃশংস কোনো ঘটনা যেন পুনরাবৃত্তি এই দেশে না ঘটে, সেজন্য এই মামলার বিচার কি একটি নজির হয়ে থাকবে। ফাঁসির রায়ের পাশাপাশি সোহেলকে 5 লাখ ও স্বপ্নাকে 2 লাখ টাকা অর্থদণ্ড দেন আদালত। রামিসার মৃত্যুর পর বিচার নিয়ে যে প্রশ্ন উঠেছিল তার উত্তর আজ মিলল আদালতে। এই রায় শুধু রামিসার নয়, বরং প্রতিটি নারী ও শিশুর যারা আতঙ্কে থাকেন সোহেলের মতো হায়নাদের কারণে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। রামিসার ধর্ষণ হত্যা মামলার রায়ের রেকর্ড পাওয়ার পর উচ্চ আদালতে দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। সব আইনি প্রক্রিয়া শেষে 3 মাসের মধ্যে রায় কার্যকরের আশা আইনমন্ত্রীর। এদিকে ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তিতে রোববার থেকে হাইকোর্টে বিশেষ বেঞ্চ বসবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি। মাত্র 19 দিনের মাথায় নৃশংস ও চাঞ্চল্যকর রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা করল বিচারিক আদালত। যদিও আলোচিত অনেক মামলা নিম্ন আদালতে দ্রুত নিষ্পত্তি হলেও আছিয়া, রাজন, রাকিব সহ দেশের স্পর্শকাতর ও আলোচিত শিশু হত্যা ও সহিংসতার অনেক মামলা উচ্চ আদালতে আটকে আছে বছরের পর বছর ধরে। রামিসার মামলার শেষ পরিণতিও কি তাই হবে, এমন প্রশ্নই এখন সবার। এটা নিয়ে করছি। যদিও রায়ের পর প্রাথমিক প্রতিক্রিয়ায় রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলেন, বিচারিক আদালতের নথি পাওয়ার পর উচ্চ আদালতেও দ্রুত সময়ে মামলার শুনানি ও আপিল নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে। অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে আমাদের অবস্থান হচ্ছে আমরা দ্রুততম সময়ে রেকর্ড প্রাপ্তির পরে
আমরা চেষ্টা করব যে মামলাটির শুনানির ব্যবস্থা করতে, সেক্ষেত্রে হয়তো পেপার বুক করতে হতে পারে। প্রাসঙ্গিক যে কাজগুলো আছে সে কাজগুলো সম্পন্ন করা, এই প্রক্রিয়াটা সম্পন্ন হলে যত দ্রুত সম্ভব আপিলটা নিষ্পত্তি করার উদ্যোগ গ্রহণ করব। উচ্চ আদালতেও রায় বহাল থাকবে বলে প্রত্যাশা আইনমন্ত্রীর। সচিবালয়ে আইনমন্ত্রী বলেন, সকল আইনি প্রক্রিয়া শেষ করে 3 মাসের মধ্যে রায় কার্যকর করা সম্ভব। 1 সপ্তাহের মধ্যে যদি ফাইলটা আসে, তার পরের সপ্তাহ থেকে এটাকে পেপার বুকে দিয়ে দিতে পারি। পেপার বুক যদি 15 দিনের মধ্যে আমরা শেষ করতে পারি, বিশেষ বিবেচনা এটা শুনানি করা হয়, শুনানি যদি 2 সপ্তাহের মধ্যে করি, তারপর অ্যাপেলের ডিভিশনে যাবে, 3 মাসের মধ্যে করা সম্ভব বলে আমি মনে করি। নির্ভর করে, কিন্তু প্রত্যেকটা মামলায় তো আমরা এরকম ফাস্টটাকে দিতে পারবো না। এই কারণে আমরা একটা ওয়ে আউট বের করার চেষ্টা করছি, হাউ ফাস্ট উই ক্যান ডু দ্যাট। দ্রুত সময়ের মধ্যে তদন্ত ও অভিযোগপত্র দায়ের করায় পুলিশের ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাম্প্রতিক কয়েকটি ঘটনায় পুলিশের ভূমিকার জন্য পুরস্কৃত করার কথাও জানান তিনি। বিচারিক ইতিহাসে এবং পুলিশের গ্রেপ্তার এবং তদন্তের কার্যক্রমের ইতিহাসে এটা একটা মাইল ফলক। এভাবেই আমরা ইনশাআল্লাহ জনপ্রত্যাশা অনুযায়ী দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। এদিকে নারী ও শিশু নির্যাতনের মামলার শুনানির জন্য আগামী রোববার থেকে হাইকোর্টে বিশেষ বেঞ্চে বিচার কাজ চলবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আপিল বিভাগে এক মামলার শুনানি চলাকালে একথা বলেন প্রধান বিচারপতি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। শুধু রামিসা হত্যা নয়, এ ধরনের প্রতিটি ঘটনার বিচার নিশ্চিত করবে সরকার। সংসদে একথা জানিয়েছেন আইনমন্ত্রী। দ্রুততম সময়ে রায় ঘোষণার মাধ্যমে বিচারের প্রতি কন্যাহারা বাবার আস্থা ফিরিয়ে দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। হত্যাকাণ্ড আমাদের জীবনে ঠাই পাহাড়ের মতো ভারী হয়ে আছে। এই ফাঁসির আসামিদেরকে আমরা ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে তাদের মৃত্যু ঘটাতে পারি, তাহলে সেটা আমাদের জাতির কাছে পাখির পালকের মতো হালকা হিসেবে আসবে বলে আমরা বিশ্বাস রাখি। আমাদেরকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন রামিসার বাবা বিচার চান না, এ বিষয়ে আমাদের বক্তব্য কি, আমরা বলেছিলাম এর একমাত্র জবাব হবে তাকে সেই আস্থার জায়গা ফিরিয়ে দেওয়া। আজকে রামিসার বাবা বলেছেন এই বিচারে উনি সন্তুষ্ট, আমরা তার আস্থার জায়গা ফিরিয়ে দিতে পেরেছি। তোফায়েল মোশাররফ সহ প্রয়াত 16 মন্ত্রী, এমপি, বিশিষ্টজন স্মরণে শোক প্রস্তাবের মধ্য দিয়ে শুরু হলো নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন। এছাড়াও রামিসা, লামিয়া সহ ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার শিশুদের স্মরণে 1 মিনিট নীরবতা মোনাজাত করা হয়। বিকাল 3টায় ত্রয়োদশ সংসদের দ্বিতীয় অধিবেশনে সেলিমুর রহমান সহ 5 জনকে সভাপতি মণ্ডলীর সদস্য নির্বাচিত করা হয়। পরে বিদ্যুৎ ও জ্বালানি সংকটে সংসদ সদস্যদের প্রশ্নের জবাব মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ দেন। খুলনা যশোর অঞ্চলের বিদ্যুৎ সংকট সমাধানে ভোলার গ্যাস ব্যবহার করার কথা জানিয়েছেন তিনি। এই সময় ভোলার বিদ্যুৎ সংকট মন্ত্রীকে অবহিত করেন স্পিকার। আশুগঞ্জ সার কারখানায় 1 মে থেকে গ্যাস সরবরাহে মন্ত্রী আশ্বাস দিলেও তা রক্ষা করেননি বলে অভিযোগ করেন এমপি রুমিন ফারহানা। এ সময় সংসদে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন স্পিকার। প্রশাসন যারা আছেন তাদের ব্যর্থতা, সেই জায়গাটা ট্রান্সফরমার পাইপে দেরি হয়, উনি বিদ্যুৎ ছাড়ছেন, আবার ওনার ফার্টিলাইজার ফ্যাক্টরি তো চালাতে বলছেন। গ্যাসের তো আমার সংকট আছে, সেই জন্য আমাদের বিদ্যুৎ প্ল্যান্টগুলো চালিয়ে রাখতে হচ্ছে এবং সেই জন্য তার ওখানে সংযোগ দিতে পারছি না আমরা। এর বেশি আমরা যখন গ্যাসের অবস্থা উন্নতি হবে তখন আমরা এটা করতে দিতে পারবো। মাননীয় মন্ত্রী, আপনি কিন্তু সংসদে বলেছিলেন 1 তারিখ থেকে গ্যাস যাবে, সেটি বোধহয় পাওয়া যায়নি। তো সংসদে যে প্রতিশ্রুতি দেবেন সেটা ড্রিলিং বা অন্যান্য যাবতীয় আনুষঙ্গিক বিষয় স্টাডি করে তারপরে সংসদে প্রতিশ্রুতি দেবেন। ফ্যাসিবাদী শাসনে শুধু রাজনৈতিক অধিকার নয়, ধ্বংস হয়েছে শিক্ষা ব্যবস্থাও। এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবার বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর পালা। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেছেন, প্রাথমিক থেকে উচ্চ স্তরে অগ্রাধিকার পাবে বাস্তব আর কর্মমুখী শিক্ষা। মানব সম্পদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক অগ্রগতির জন্য কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু করা বিএনপি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি। যুব সমাজকে পেশা জীবনে দক্ষ করে তুলতে বিদ্যমান শিক্ষা ব্যবস্থার সর্বোচ্চ পর্যায়ে এই পরিকল্পনার বাস্তবায়ন শুরু করল জাতীয় বিশ্ববিদ্যালয়, যার লক্ষ্য 2 বছরের মধ্যে মুখস্থ বিদ্যার পরিবর্তে পেশাগত দক্ষতা অর্জনে কারিকুলামে পরিবর্তন।
রোববার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে দক্ষতা ভিত্তিক ও কর্মমুখী শিক্ষা অন্তর্ভুক্তিকরণ কর্মসূচির শিক্ষক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান বলেন, ফ্যাসিবাদী শাসন মানুষের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়ার পাশাপাশি ধ্বংস করেছে দেশের শিক্ষা ব্যবস্থাকেও। দীর্ঘ ১.৫ দশকের বেশি সময়ে ফ্যাসিবাদী শাসন শোষণ শুধুমাত্র দেশের জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারই কেড়ে নেয়নি, বরং অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মতন শিক্ষা ব্যবস্থাকেও প্রায় ধ্বংসপ্রাপ্ত করে দিয়েছিল। গণতান্ত্রিক বাংলাদেশে এবার অবশ্যই আমাদের ঘুরে দাঁড়ানোর পালা। প্রযুক্তি বিপ্লব মোকাবেলায় সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থার পরিবর্তে বাস্তব ও কর্মমুখী শিক্ষার বিকল্প নেই বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। প্রযুক্তিগত বিপ্লব মোকাবেলায় সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থার পরিবর্তে বর্তমানে দক্ষতা ভিত্তিক, প্রযুক্তি নির্ভর এবং বাস্তব ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থার গড়ে তোলার মনে হয় কোনো বিকল্প নেই। এমন বাস্তবতায় বর্তমান সরকার অগ্রাধিকার ভিত্তিতে প্রাথমিক পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ স্তর পর্যন্ত শিক্ষা কারিকুলামকে বাস্তব ভিত্তিক, বহুমুখী, কর্মমুখী এবং প্রযুক্তি নির্ভর করার কাজ ইতিমধ্যে শুরু করেছে। শিক্ষা শুধু ব্যক্তির পরিবর্তনই নয়, প্রযুক্তি নির্ভর শিক্ষা রাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান নিয়ামক বলেও মন্তব্য করেন সরকার প্রধান। প্রযুক্তি নির্ভর শিক্ষা রাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি, উদ্ভাবন এবং বিশ্বমানের প্রতিযোগিতামূলক সক্ষমতা তৈরিরও প্রধান নিয়ামক। দেশের তারুণ্য এবং ছাত্র যুব শক্তিকে যদি প্রযুক্তিতে, জ্ঞানে, বিজ্ঞানে দক্ষ মানব সম্পদে রূপান্তর করা যায়, তাহলে আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি সেদিন হয়তো বেশি দূরে নয় যেদিন স্বনির্ভর, সমৃদ্ধ, স্বনির্ভর বাংলাদেশ হয়ে উঠতে পারে বিশ্বের কাছে একটি রোল মডেল। পরে আনুষ্ঠানিকভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন কারিকুলাম ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। 3 দিন ধরে পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে নারী শিশুসহ 10 জন। আজ আবারও বিএসএফ তাদের পুশিনের চেষ্টা করলে বিজিবির বাধায় তা পণ্ড হয়ে যায়। মেহেরপুর, ঝিনাইদহ সহ দেশের সব সীমান্তেই নজরদারি বাড়ানো হয়েছে। সতর্ক অবস্থানে রয়েছে গ্রামবাসীও। কূটনৈতিক প্রক্রিয়ায় পুশিন সমস্যার সমাধানের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর। সীমান্তে থামছে না ভারতের পুশ ইন চেষ্টা। কঠোর অবস্থানে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। পঞ্চগড়ের বড়বাড়ি প্রধানপাড়া সীমান্ত দিয়ে পুশ ইন চেষ্টার 2 দিন পরও শূন্যরেখায় অবস্থান করছে শিশুসহ 10 জন। শুক্রবার ভোরে তাদের বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। এরপর রোববার দুপুরে আবারও তাদের পুশ ইন চেষ্টা বিজিবির বাধায় পণ্ড হয়। মানবেতর দিন পার করছেন তারা। পতাকা বৈঠকের পরও তাদের ফিরিয়ে নেওয়া হয়নি বলে জানায় বিজিবি। অবৈধ কোনোভাবে পুশিনের চেষ্টা করবেন না। মেহেরপুরের তেঁতুলবাড়িয়া সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি। সীমান্তরক্ষী ও গ্রামবাসীর তৎপরতায় ভারত থেকে ঠেলে পাঠানো 6 জন কোনোভাবেই অতিক্রম করতে পারেনি সীমান্ত। আমরা ভারতই আটকে দিছি, আমরা বাংলাদেশ আসতে দিইনি এবং আসতে দেবও না। বিজিবিতে সহায়তা করি। আর কালকে যে প্রবেশ দিয়েছিল তারা রাত্রে ব্যাক নিয়েছে। সাতক্ষীরা সীমান্তে রাত দিন টহল জোরদার রেখেছে বিজিবি 33 ও 17 ব্যাটালিয়ন। গ্রামবাসীকে সচেতন করতে করা হচ্ছে মাইকিং। ভারতের কেউ যদি আমাদের ক্ষতি করার চেষ্টা করে তাহলে আমরা বিজিবিকে নিয়ে আমরা সেটা প্রতিহত করার চেষ্টা করব। আমরা এলাকা দিয়ে কখনো পুশিং হতে দেব না। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি সহায়তা করছে স্থানীয়রাও। সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে নির্ঘুম রাত কাটাচ্ছেন বিজিবি সদস্যরা। সীমান্তবর্তী নদীতে নজরদারিও চালিয়ে যাচ্ছেন তারা। সীমান্ত পরিস্থিতি নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুশ ইন ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। 2 দেশের মধ্যে কূটনৈতিক পর্যায়ে আলোচনার প্রয়োজন আছে বলেও জানান মন্ত্রী। আমাদের বর্ডার গার্ড তারা সতর্ক আছে। আমরা সমস্ত পুশিনের, অবৈধ পুশিনের চেষ্টাকে আমরা বাধা দেব ইনশাআল্লাহ। এ পর্যন্ত তাই হয়েছে। তবে এই বিষয়গুলো ডিপ্লোম্যাটিক চ্যানেলে আলোচনার মাধ্যমে সমাধান করা প্রাথমিকভাবে আমাদের প্রয়োজন। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। হাম উপসর্গে প্রাণ গেল আরও 7 শিশুর। নতুন করে আক্রান্ত 1287 জন। সবশেষ 14 দিনে মৃত্যু অর্ধেকে নামলেও কমছে না সংক্রমণ। চিকিৎসকরা বলছেন সুস্থ হয়ে বাড়ি ফেরার পর আবারও অসুস্থ হওয়ায়
আক্রান্তের সংখ্যা বাড়ছে। বয়স অনুযায়ী টিকার দ্বিতীয় ডোজ নেয়ার পরামর্শ তাদের। প্রয়োজনে 5 বছরের বড়দেরও বেসরকারিভাবে টিকা নেওয়ার তাগিদ শিশুরোগ বিশেষজ্ঞের। দেশে কমতে শুরু করেছে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ 14 দিনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, মে মাসের শেষ সপ্তাহের তুলনায় জুনের প্রথম সপ্তাহে মৃত্যু কমেছে অর্ধেক। তবে এখনও উল্লেখযোগ্য হারে কমেনি আক্রান্তের সংখ্যা, বরং হাম ও উপসর্গে রোগীর সংখ্যা মে মাসের শেষ সপ্তাহের চেয়ে কিছুটা বেড়েছে। হাম পরিস্থিতি মোকাবেলায় দেশব্যাপী চলছে টিকাদান। স্বাস্থ্য অধিদপ্তরের দাবি, 100% বেশি শিশু টিকার আওতায় এসেছে। তাহলে এখন প্রশ্ন, টিকা দেওয়ার 2 মাস হতে চললেও কেন কমছে না সংক্রমণ? টিকা কি পেয়েছে সব শিশু? হামের টিকাটা কি দিয়েছেন কিনা? না, দেওয়া হয়নি। আমরা জানি যে 9 মাস থেকে বাচ্চাদের হামের টিকা দেয়, ওর এখন বয়স 7.5 মাস, এই জন্য দেওয়া হয়নি। এবার যে 6 মাস থেকে দেওয়া হয়েছে টিকা, এটা জানতেন না? না, জানতাম না। আমি জানতাম না, আমি বাসায় ছিলাম না। আমাদের ওইখানে যেদিন দিয়েছে সেদিন বাসায় ছিলাম না। টিকা নেওয়ার পরও সরকার এরকমভাবে পরিচালনা করলো যে টিকা নিতে বাধ্য করলো, উৎসাহিত করলো, তারপরেও তো হাম। চিকিৎসক বলছেন, টিকার প্রথম ডোজ 70% কম কার্যকর। তাই টিকা নেয়ার পর কেউ কেউ আক্রান্ত হতে পারে। সুরক্ষা নিশ্চিতে বয়স অনুযায়ী দ্বিতীয় ডোজ নেয়ার পরামর্শ চিকিৎসকের। ফার্স্ট অ্যান্টিবডি আসলে 100% প্রোটেক্টিভ না। একটা টিকা দিলে 60-70% প্রোটেকশন হয়, আর 2টা সেকেন্ড ডোজ দিলে মোটামুটি 95% 100% প্রোটেকশন। যদি দেখা যায় তার বয়স 7 মাস, 9 মাসে তার টিকা আসতেছে, তাহলে আমরা তাদেরকে আর বলবো না। যদি দেখা যাচ্ছে যে যাদের বয়স 6 মাস, তাদের 9 মাসে একটা পাবে, তাদেরকে বলবো না। কিন্তু যদি দেখা যায় যে 9 মাস আর 15 মাসে একটা গ্যাপ, 9 মাসে টিকা পেয়েছে, আবার যদি দেখা যায় 10 মাসে 1 মাস হয়ে গেছে, তাহলে আমরা দিতে বলবো। 5 বছরের বড় শিশুদেরও বেসরকারিভাবে হামের টিকা নেয়ার পরামর্শ শিশুরোগ বিশেষজ্ঞের। তারা দিবে, অবশ্যই দিবে। তাদেরকে টিকা দেওয়ার জন্য আমরা অবশ্যই বলবো। মিজেলস আক্রান্ত হওয়ার পরে আমরা যেটা জানি সেটা হলো তার ন্যাচারাল ইমিউনিটি হয়ে গেল, তার মিজেলসের টিকা আর দরকার নেই। টিকা যদি সেকেন্ড টাইম হয়, থার্ড টাইম হয়, এটা কিন্তু ক্ষতি না, আরও ভালো, আরও নিজের ইমিউনিটি আরও বুস্ট আপ হবে। হাম থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরার পর অন্য জটিলতায় আক্রান্ত হওয়ার কারণেও সংক্রমণের সংখ্যা বাড়ছে বলে জানান চিকিৎসকরা। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। অরক্ষিত ক্রসিংয়ে পার হচ্ছিল ট্রাক। চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় গেল দুমড়ে মুচড়ে। এতে ঢাকা চট্টগ্রাম এক লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঝিনাইদহে লাইনচ্যুত হয়েছে মালবাহী ট্রেনের 3টি ট্যাঙ্কার। 9.5 ঘন্টা বন্ধ থাকার পর খুলনার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। রেললাইনের পাশে দুমড়ে মুচড়ে পড়ে আছে বালু ভর্তি ট্রাক। চলন্ত ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে এই দশা। রোববার সকালে চট্টগ্রামের মিরসরাইয়ের রেল ক্রসিং পার হওয়ার সময় বালু ভর্তি একটি ট্রাক হঠাৎ বিকল হয়ে যায়। এই সময় চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়ে মুচড়ে লাইনের পাশে ছিটকে পড়ে। ঘটনার পর বন্ধ রয়েছে ঢাকার সঙ্গে চট্টগ্রামের এক পাশে ট্রেন চলাচল। বৈধ কোনো গেটম্যান বা বৈধ কোনো গেটও না। তো এখানে আমাদের সতর্কীকরণ বোর্ড আছে, যেটা না দেখি এই ট্রাক ড্রাইভার গাড়ি চালাইছে। এর আগে ভোরে খুলনা থেকে পার্বতীপুরগামী মালবাহী ট্রেন লাইনচ্যুত হয় ঝিনাইদহের কোটচাঁদপুরের সাফদারপুর রেল স্টেশন এলাকায়। এতে 9.5 ঘন্টা বন্ধ থাকে খুলনার সঙ্গে রাজশাহী সহ উত্তরবঙ্গের ট্রেন চলাচল। এদিকে রেল যোগাযোগ বন্ধ থাকায় চুয়াডাঙ্গা সহ আশপাশের স্টেশনে ঘন্টার পর ঘন্টা ট্রেনের অপেক্ষায় ছিল যাত্রীরা। ফাহিয়া ফারজানা, সময় সংবাদ। ময়মনসিংহের ধোবাউড়ায় ধসে পড়ল ঝুঁকিপূর্ণ বেইলি সেতু। উপজেলার গোয়াতলা এলাকায় কংস নদীর ওপর নির্মিত 2 যুগের পুরনো সেতুটি বালু বোঝাই ট্রাক সহ ধসে পড়ে। এই ঘটনায় তারাকান্দা ধোবাউড়া সড়কে বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল। এতে দুর্ভোগে ধোবাউড়া, তারাকান্দা, ফুলপুর ও নেত্রকোনার পূর্ব ধলা উপজেলার হাজারো মানুষ। ভাঙা কাঠামোর মাঝখানে এখনো উল্টে পড়ে আছে বালু বোঝাই ট্রাকটি। ময়মনসিংহের ধোবাউড়ার গোয়াতলা এলাকায় কংস নদীর ওপর নির্মিত 2 যুগের পুরনো বেইলি সেতুটি রোববার ভোরে বালু বোঝাই ট্রাকসহ ধসে পড়ে। আহত হন চালক ও সহযোগী। ধসে পড়া সেতুটি ধোবাউড়া, তারাকান্দা, ফুলপুর ও নেত্রকোনার পূর্ব ধলা উপজেলার মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। হঠাৎ এ দুর্ঘটনায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক যোগাযোগ। সেতুটি অচল হয়ে যাওয়ায় নদীর 2 পারের মানুষের ভরসা ডিঙ্গি নৌকা। লাইট নিয়ে আসলাম, আসিয়া দেখলাম যে একটা গাড়ি
ভাঙিয়া পড়ে গেছে। অনেকদিন ধরে ঝুঁকিপূর্ণ, কিন্তু হ্যাঁ এটা জোড়াপট্টি দেওয়া চালাইছে, বাড়ির যানবাহন চলাচলের কারণে এই ব্রিজটা ভেঙে যায়। অনেক ভাঙিয়েছে, অনেক মানুষ অনেক কষ্ট হইতেছে। 2 বছর যাবত এই গোষ্ঠী কিন্তু এর মধ্যে কেউ দিকে খেয়াল নেয় নাই। আমরা আশা করি প্রশাসন খুব তাড়াতাড়ি ওইটার একটা পারাপারের সুব্যবস্থা করবেন। সরকারের কাছে আবেদন করতেছি যে যত দ্রুত সম্ভব ব্রিজটা যেন চালু করার ব্যবস্থা করে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রতিদিন শত শত বালু বোঝাই ট্রাক চলাচল করায় অতিরিক্ত চাপে সেতুটি ধসে পড়ে বলে জানায় উপজেলা প্রশাসন। দ্রুত গতিতে যাতে অর্থ বরাদ্দ এবং আমরা টেন্ডার করতে পারি, এই বিষয়ে আমরা স্যারের সাথে পরামর্শ চাবো এবং স্যারকে অনুরোধ করব। প্রায় 10 বছর ধরে ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয় সেতুটি। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। লেবাননের ড্রোন হামলায় নিহত 2 বাংলাদেশি মরদেহ গ্রামের বাড়ি সাতক্ষীরায় পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে তাদের। এদিকে ভারতের দিল্লিতে হোটেল অগ্নিকাণ্ডে মারা যাওয়া ব্যবসায়ী নুরুল আমিনকে দাফন করা হয়েছে চট্টগ্রামে। লেবাননে ইসরায়েলের ড্রোন হামলায় নিহত 2 বাংলাদেশের মরদেহ গ্রামের বাড়ি সাতক্ষীরায় পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। রোববার সকালে সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের শফিকুল ইসলাম ও আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের নাহিদুল ইসলামের মরদেহ প্রবাসী কল্যাণ সংস্থার অ্যাম্বুলেন্সে বাড়িতে আসে। গত 11 মে লেবাননের নাবাতিহ জেলার জেবদিন এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় প্রাণ হারান তারা। জোহরের নামাজের পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাদের। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে দিশেহারা পরিবার। যেখানে যা সবকিছু আমার বাবা করতো, এখন তো বাবা নেই, এখন কে করবে, আমাদের কে দেখবে? ব্যবস্থা যেন সরকার করে। সরকার আমাদেরকে এই পরিবারকে একটু সাহায্য সহযোগিতা করেন, তাহলে এই পরিবারটা এর থেকে পরিত্রাণ বা কাটিয়ে উঠবে আর কি। এদিকে ভারতের দিল্লিতে হোটেলে অগ্নিকাণ্ডে মারা যাওয়া ব্যবসায়ী নুরুল আমিন সোহাগের জানাজা চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে নগরীর পাহাড়তলির 12 কোয়ার্টার এলাকায় স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। প্রাণে বেঁচে যাওয়া পরিবারের দগ্ধ 4 সদস্যের সুস্থতার জন্য দোয়া করা হয়। আল্লাহ সমস্ত লোকগুলো আল্লাহ শরীরের মধ্যে ফিরিয়ে আনো। 2 জুন ভগ্নিপতির চিকিৎসার জন্য ভারত যান ব্যবসায়ী নুরুল আমিন সহ পরিবারের আরও 4 সদস্য। পরদিন নয়াদিল্লির একটি হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হন তারা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। দেখছেন জনপদের সময়। চট্টগ্রাম নগরীর যানজট নিরসনে মনোরেল ও মেট্রো রেল সমন্বয়ে পরিবহন ব্যবস্থা বাস্তবায়নে সম্ভাব্যতা যাচাইয়ে ডিটিসি এর উচ্চ পর্যায়ে 5 সদস্যের একটি কমিটি পরিদর্শনে এসেছেন। তারা চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সিডিএস সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করেছেন। এ সময় নগরীর পরিবেশ প্রকৃতি রক্ষা করে এমন প্রকল্প বাস্তবায়নের আহ্বান জানান সংশ্লিষ্টরা। দেশের প্রধান বন্দরনগরী ও ক্রমবর্ধমান মেগাসিটিতে রূপ নেয়া চট্টগ্রামের যানজট নিরসনে মহানগরী গণপরিবহন ব্যবস্থা ও মনোরেল মেট্রো রেল প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে রোববার দুপুরে প্রস্তাবিত স্থানগুলো সরজমিনে পরিদর্শন করেন সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের 5 ঊর্ধ্বতন কর্মকর্তা। এই সময় সিটি মেয়র বলেন, নগরবাসীর যাতায়াত ও পরিবহন সুবিধা নিশ্চিত করতে সমন্বিত একটি পরিবহন ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। চলতি বছর সম্ভাব্যতা যাচাই শেষ হলে আগামী বছরে এই মূল কাজ শুরু হবে। মনোরেল বাংলাদেশে এখনো হয়নি এবং মনোরেল করতে বেশি জায়গারও প্রয়োজন হয় না, তো যার কারণেই কম খরচ এবং এইসব কারণে আমরা মনোরেলের কথা বলেছি। আবার ডিমান্ডটা যদি কম হয় একটু, তাহলে আমরা মনোরেলে যাব। তো আমরা এখন ওই ডিসিশনটা নিতে পারি, আপাতত আমরা মাস্টার প্ল্যানটা নিয়েই কাজ করতেছি। এর আগে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সহ বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করেন ডিটিসি এর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই সময় সিডিএ চেয়ারম্যান নগরীর পরিবেশ প্রকৃতি রক্ষা করে প্রকল্প সম্ভাব্যতা যাচাইয়ের আহ্বান জানান। ডিটিসি এর কর্মকর্তারা জানান, যাত্রীচাপ ও অবকাঠামো বিবেচনা করে এই সমন্বিত ব্যবস্থায় কোথাও মেট্রো রেল আবার কোথাও মনোরেল ব্যবস্থার প্রস্তাবনা দেওয়া হবে। লাইনটাকে আমরা প্রিফিজিবিলিটি করব যে এটা আমাদের জন্য ফাইন্যান্সিয়ালি ভায়াবল কিনা, কিংবা ফাইন্যান্সিয়াল ভায়াবল করার জন্য আমাদের কি কম্পোনেন্ট এখানে ইন্টিগ্রেট করতে হবে। সাগর পাহাড় বেষ্টিত একটি নগরী, এখানে শুধু স্ট্রাকচার করলেই হবে না, যে চট্টগ্রামের পরিবেশ এবং প্রকৃতিকে সংরক্ষণ করেই চট্টগ্রামবাসীর জন্য একটি উপকারী প্রকল্প তারা যেন নিতে পারেন। ইতিমধ্যে একটি কোরীয় প্রতিষ্ঠান প্রকল্পের আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে বলে জানায় সংশ্লিষ্টরা। ফেদুস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।
রাতের আধারে সুনামগঞ্জের জাদুকাটা নদীর তীরে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। হুমকির মুখে পড়েছে পর্যটন কেন্দ্র শিমুলবাগান সহ অন্তত 20টি গ্রাম। জাদুকাটা নদীর তীর কেটে বালু উত্তোলনের প্রতিযোগিতা চলছে এভাবেই। গত কয়েক মাস ধরে দিনরাত স্থানীয়ভাবে তৈরি ড্রেজার, শ্যালো মেশিন, বেলচা ও বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করে নদীর তীর কেটে বালু বোঝাই করা হচ্ছে ছোট বড় নৌযানে। অবৈধ বালু উত্তোলনের কারণে নদীর পূর্ব ও পশ্চিম তীরের ঘাগটিয়া, মানিগাঁও, লামাশ্রম, রাজারগাঁও, সোহালা, মিয়ারচর, বারিকটিলা, লাউরিরগড়, বিন্যাকুলি ও গড়কাটি সহ অন্তত 20 গ্রাম বিলীন হওয়ার ঝুঁকিতে পড়েছে। হুমকির মুখে রাস্তাঘাট, ঘরবাড়ি, শত কোটি টাকা নির্মাণাধীন সেতু, কৃষিজমি, সরকারি বেসরকারি স্থাপনা এবং শিক্ষা প্রতিষ্ঠান। অনেক ক্ষতিগ্রস্ত পরিবার তাদের বসতঘর ভেঙে ইট, টিন, কাঠসহ প্রয়োজনীয় সামগ্রী নৌকায় করে অন্যত্র সরিয়ে নিচ্ছেন। স্থানীয়দের দাবি, নদী যদি এভাবে কাটা অব্যাহত থাকে তবে খুব শিগগিরই বাগানের বড় অংশ নদীগর্ভে বিলীন হয়ে যাবে। দেশের বৃহত্তম শিমুল বাগানও এখন হুমকির মুখে। রাত্রিবেলা লুটপাট করে গাইতেছে, আমার বাড়ি ভাঙতেছে, আমি বাড়িতে থাকতে পারি না পারি। শিমুল বাগান প্রায় নষ্টের দিকে চলে যাচ্ছে, আপনার গাছের কাছাকাছি চলে আসছে বাঙ্গন। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সীমিত জনবল ও প্রভাবশালীদের চাপের কারণে কার্যকর ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ছে। একই ধরনের মন্তব্য করেছে জেলা পুলিশও। রাতের বেলায় গভীর রাতে এগুলা ব্যবহার করে থাকে, যার জন্য আমাদের এই ক্ষুদ্র জনবল দিয়ে এগুলো প্রতিহত করা সম্ভব হয় না। সেটি শুধু পুলিশের একার পক্ষে বন্ধ করা সম্ভব না, এক্ষেত্রে আরও যারা অন্যান্য স্টেক হোল্ডার আছে তাদেরও এগিয়ে আসতে হবে, একসাথে কাজ করতে হবে। তবে সুনামগঞ্জের জেলা প্রশাসক জানিয়েছে, অবৈধ বালু উত্তোলন বন্ধে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। সব বাহিনী মিলে একটা স্পেশাল ড্রাইভে যাওয়া যায় কিনা সেটা নিয়ে আমরা ভাবছি। হয়তো আমরা খুব দ্রুত একটা মিটিং করব, যা বিশেষ করে কোর কমিটির মিটিং করে আমরা একটা জয়েন্ট একটা ডিসিশন আমরা একটা নিব। অবৈধভাবে বালু উত্তোলন স্থানীয়দের ক্ষতির মুখে ফেলার পাশাপাশি পরিবেশগত ঝুঁকিও তৈরি করছে। সময় সংবাদ, সুনামগঞ্জ। এই ছিল জনপদের সময়, আর রাতের সময় নিয়ে আসছি আবারও কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়।